উদ্যানের কণ্ঠস্বর শুনে লুহান অনুমান করল। উদ্যান ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছে। লুহান ধীর গলায় বলল, দেখ, রাগের মাথায় এমন কিছু করিস না যার জন্য পরে তোকে আফসোস করতে হয়। উদ্যানের নাসারন্ধ্র ফুলে উঠল। অন্ধকারের মাঝেও শক্ত চিবুক পরিলক্ষিত হলো। লুহান সঙ্গে সঙ্গে মাথা নত করল। উদ্যান দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে বলল, আফসোস আমাকে নয়, ওকে করতে হবে। ও আমাকে আজ যে পরিস্থিতিতে ফেলেছে তার জন্য একটু শাস্তি ওরও প্রাপ্য। উদ্যান পকেট থেকে কনসোল বের করে এক নজর দেখে নিয়ে ভেতরে চলে গেল। লুহান দীর্ঘশ্বাস ফেলে সেভাবেই দাঁড়িয়ে রইল, যদিও সে মনে মনে প্রার্থনা করছিল ফুল যেন শাস্তির এই কয়েক মিনিট নিরাপদে থাকে। ফুল কান্না ভরা চোখে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু নিচ্ছিদ্র অন্ধকার কোনো বস্তুই তার নজরে পড়ছে না। সে ক্ষণে ক্ষণে পেছন ফিরে তাকাচ্ছে আর অসহায়ের মতো ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করছে। উদ্যানকে ঘিরে তার অভিমানের পারদ যেন তরতর করে বেড়েই চলেছে। সে আমার পিছু নেয়নি। আমি হারিয়ে গেলেও তার কিছুই যাবে আসবে না, অথচ সে নির্দ্বিধায় ভালোবাসার কথা স্বীকার করে। এ কেমন ভালোবাসা তার, যেই মায়ার ভালোবাসায় টান উন্মাদনা কিছুই নেই। সেই ভালোবাসা আসলে কোন ধরনের অনুভূতি সেটা? হঠাৎ আকাশ চিরে কয়েকটা বিকট বজ্রপাত হলো। সেই কান ফাটানো শব্দে ফুলের সবটুকু সাহস নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। সে আর কান্না চেপে রাখতে পারল না, পাগলের মতো হু হু করে কেঁদে উঠল। সে পথ গুলিয়ে ফেলেছে, ফিরে যাওয়ার পথটাও এখন আর তার জানা নেই। সে মাথা চেপে ধরে ছুট লাগালো, আর নয়, অনেক হয়েছে। সে এবার ফিরে যেতে চায়, ফিরে গিয়ে উদ্যানের বুকে বারবার কয়েকটা ঘুষি মেরে জানতে চাইবে, এমন নির্দয় আচরণ আপনি কিভাবে করতে পারলেন? একটু কি মায়া লাগেনি আমার জন্য? আমাকে হারিয়ে ফেলার ভয়ে তটস্থ হয়ে কেন জানি আপনি? কেন আমি আঘাত পাওয়ার পরেও আপনার হৃদয় গুমড়ে উঠলো না? কেন জিজ্ঞেস করলেন না আমি কোথায় ব্যথা পেয়েছি? কেন আমার মুখে লেগে থাকা কাদামাটি মুছে দিলেন না? অন্ধকারে দিগ্ভ্রান্তের মতো কতক্ষণ ছোটাছুটি করেও ফিরে যাওয়ার পথ খুঁজে পেল না ফুল। অবশেষে হার মেনে চিল্লিয়ে উঠল মেয়েটা। উদ্যান, কোথায় আপনি? আমাকে আপনার প্রয়োজন নেই। ফিরিয়ে নিয়ে যান না আমায়। আমি ভয় পাচ্ছি খুব। আপনি জানেন আমি ভূতেদের ভয় পাই। জানেন না বলুন? আমি পথ হারিয়ে ফেলেছি। হন্যে হয়ে পথ খুঁজতে গিয়ে হঠাৎ পা পিছলে তার জুতো জোড়া ছিঁড়ে গেল। এক পা এগোতেই তীক্ষ্ণ সূচালো কিছু একটা বিঁধে গেল তার কোমল পায়ের তলায়। আহ! ব্যথায় কুকিয়ে উঠল ফুল, পা চেপে ধরে ধপ করে বসে পড়ল ভেজা মাটির ওপর। তখনই ভারী বুট জুতোর পদচরণ শব্দ সমান তালে তার কর্ণঘুরে ভেসে এলো। সে উৎসুক হয়ে বলল, আমি জানতাম আপনি আমাকে ঠিক খুঁজে বের করবেন। শুধু মনে হচ্ছিল আপনি হয়তো জেদ করে খুঁজতেই আসবেন না। কিন্তু আগন্তুক ছায়াগুলোর মতো অগ্রসর হচ্ছিল। ফুলের চোখের মণি বিস্ময়ে তত বড় হয়ে যাচ্ছিল। এদের কাউকেই তার পরিচিত বলে মনে হচ্ছে না। গোটা দশেক টকবগে যুবককে চোখের সামনে দেখে ফুলের লোম খাড়া হয়ে উঠল। আতঙ্কে গলার স্বর বুঝে এলো তার, তবুও কাঁপা কাঁপা গলায় প্রশ্ন ছুড়ল। কারা আপনারা? বিপরীতে কোনো উত্তর দিল না লোকগুলো। সামনে দাঁড়িয়ে থাকা বিশালদেহী লোকটা হাত দিয়ে ইশারা করতেই পেছন থেকে দুজন দীর্ঘকায় মহিলার আবির্ভাব ঘটল। তাদের একজনের হাতে থাকা টর্চের আলো সপাটে ফুলের মুখের ওপর পড়ল। তীব্র আলোর ঝলকানিতেই ফুল চোখ খিচে বন্ধ করে নিল। তারা কোনো কথা না বলে ফুলকে টেনে দাঁড় করালো। এ কি, কারা আপনারা? আমার কাছে কি চাই? ছেড়ে দিন আমায়। ভালো হবে না কিন্তু, ছেড়ে দিন। ফুল ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। মহিলা দুজন কল্পনার চেয়েও অধিক শক্তিশালী। সেই বিশালদেহী লোকটা হঠাৎ গম্ভীর গলায় আদেশ করল, ওর গায়ে যত ধরনের মেটালের জিনিস আছে সব খুলে ফেলে দে। মহিলা দুজন মাথা নেড়ে প্রথমে ফুলের হাতের চুড়িগুলো খুলতে লাগলো। তারা হয়তো কখনো চুড়ি পরেনি, নইলে এমন খাবলে খুবলে চুড়ি খুলতো না। ফুলের মনে হচ্ছে তার কোমল হাত দুটো কেউ জাতাকলে পিষে দিচ্ছে। ব্যথায় মেয়েটার প্রাণ ওষ্ঠাগত, তবুও অনুনয় করেই চলেছে অনবরত। ছেড়ে দিন। আমি এগুলো নিজে থেকেই খুলে দিচ্ছি। এগুলো সোনার কিংবা রূপার নয়, সস্তা মেটালের তৈরি। আমার পায়ের নূপুর রূপার আর কানের গুলো সোনার। আমি স্বেচ্ছায় সব দিয়ে দিব। দয়া করে ব্যথা দেবেন না। মহিলা দুজন শুনল না, এক এক করে সেগুলো খুলে ফেলে দিতে লাগলো। ফুলের বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। তাদের মনোভাব ঠিক ঠাহর করতে পারল না। এরা যদি ডাকাতি হয়ে থাকে তাহলে জিনিসগুলো ফেলে দিচ্ছে কেন? মুহূর্তে ফুলের অন্তরাত্মা কেঁপে উঠল।
আচ্ছা, তাদের কোনো খারাপ মতলব নেই তো? তার ভাবনার মাঝে একজন মহিলা ফুলের পেন্ডেন্টের দিকে হাত বাড়ালো। ফুল এবার কান্নায় ভেঙে পড়ল। এটা কোনো ধাতুর তৈরি, আমি জানি না, কিন্তু প্লিজ এটা নেবেন না। এটা আমার কাছে খুব দামি। বিশাল দেহি লোকটা এবার বিরক্ত হলো। ফুলের চেঁচামেচি তার কাছে মোটেও উপভোগ্য লাগছে না। সে হাতের ইশারায় কিছু একটা চাইলো, আর অন্য একজন তখনই তার হাতে একটা ছোট্ট বোতল ধরিয়ে দিল। লোকটা ভারী কদমে ফুলের সামনে গিয়ে থামলো। ফুলকে ভাবার সময়টুকু না দিয়েই মুখের ওপরে সেটা স্প্রে করে দিল। মুহূর্তেই ফুলের চারপাশটা দুলতে শুরু করলো। চোখের পাতা ভারী হয়ে এলো। কিছু মুহূর্তের ব্যবধানেই তার শরীর নিস্তেজ হয়ে একদিকে ঢলে পড়ল। প্রায় আধা ঘন্টা কেটে গেছে। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা ট্রি হাউসটাকে ঘিরে ধরেছে। লুহান দ্বিধাগ্রস্ত পায়ে ভেতরে উকি দিল। দেখল উদ্যান বিছানায় আশোয়া হয়ে এক মনে টেকিলা গিলছে। চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। লুহান কড়া নাড়তেই উদ্যান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে ভেতরে ঢোকার অনুমতি দিল। শাস্তি অনেক দিয়েছিস, এবার খুঁজে আনতে চাই। উদ্যান মাথা নেড়ে যেতে বলল। লুহান যেই দরজার দিকে পা বাড়ালো, অমনি পেছন থেকে উদ্যানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। দাঁড়া, আমিও যাব। উদ্যান উঠে দাঁড়িয়ে রেনকোট পরে নিল। তারপর লুইস, লুহান আর দলের আরও কয়েকজনকে সাথে নিয়ে সে অরণ্যের অন্ধকারে নেমে পড়ল। তার হাতে থাকা কনসোলার লোকেশন ট্র্যাক করতে করতে তারা সেই নির্দিষ্ট জায়গাটিতে এসে পৌঁছালো যেখান থেকে ফুলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। লুহান টর্চ জ্বালিয়ে নিজের দিকে তাকাতেই আটকে উঠল। কাদার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফুলের চুড়ি, ইয়াররিং আর নুপুর জোড়া, কিন্তু ফুলের কোনো চিহ্নও নেই। উদ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করল। কয়েক পা এগিয়ে যেতেই একটা বড় কচু পাতার ওপর তার নজর স্থির হলো। সেখানে পড়ে আছে তার দেওয়া সেই পেন্ডেন্টটা। উদ্যান সন্তর্পণে সেটা হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। লুহান তার পাশে এসে দাঁড়িয়ে চাপা গলায় বলল, নে, এবার তুই খুশি হয়েছিস? মেয়েটাকে ওরা তুলে নিয়ে গেছে। লুহানের কথা শেষ হওয়ার আগেই উদ্যান প্রবল ক্ষিপ্রতায় তার রেইনকোটের কলার চেপে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বিক্ষুব্ধ গলায় সে গর্জে উঠল, আমি রেগে মেগে নয় ওর পিছু নিতে নিষেধ করেছিলাম, তাই বলে তুই সত্যি সত্যি কাউকে পাঠাবেন ওর পেছনে? লুহান হড়বড়িয়ে গেল। এর আগে কখনো তারা উদ্যানের কথার বরখেলাপ করেছে যে আজ করবে? উদ্যান এটা আশাই বা করলো কিভাবে? সে বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, বউ হারানোর শোকে উন্মাদ হয়ে গেছিস। তোর আদেশ অমান্য করে ওর পিছু নিলে তুই আমাকে আস্ত রাখতিস? উদ্যান লুহানকে আরো কাছে টেনে এনে অগ্নিঝরা কণ্ঠে হিসিয়ে উঠল, ওর কিছু হয়ে গেলে তোকে আমি মারব, তারপর বাকি সবাইকে, ছাড়বো না কাউকে। কতক্ষণ অচৈতন্য ছিল ফুল তার কোনো ধারণাই নেই। যখন ধীরে ধীরে চোখের পাতা মেলল, দেখল সে এক ঘুটঘুটে অন্ধকার ঘরের মেঝেতে পড়ে আছে। ছাদ থেকে ঝুলে থাকা একটা পুরনো হলদে রঙের বাল্ব টিমটিম করে জ্বলছে, যা ঘরের নিস্তব্ধতাকে আরও গা ছমছমে করে তুলেছে। ফুল উঠে বসার চেষ্টা করলো। তার হাত পা বাঁধা নেই ঠিকই, কিন্তু সারা শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। গায়ের কাদা মাখা পোশাকগুলো শুকিয়ে শক্ত হয়ে গেছে। তার সেই রেশমের মতো মসৃণ চুলগুলো এখন কাদায় চিটচিটে, আর জট পাকানো আগুনের মতো তপ্ত নিঃশ্বাস বের হচ্ছে তার নাসারন্ধ্র দিয়ে। ফুল বুঝতে পারল প্রবল জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে, চারপাশটা ঝাপসা হয়ে আসছে। চোখ দুটো যেন যন্ত্রণায় আপনা আপনি বুঝে যেতে চাইছে। ঠিক সেই মুহূর্তে এক করুণ আর্তনাদ তার কানে এসে বিঁধল। কেউ একজন খুব কাছ থেকেই গোঙাচ্ছে। যন্ত্রণা কাতর সেই শব্দে ফুলের তন্দ্রাচ্ছন্ন শ্রবণেন্দ্রিয় মুহূর্তেই সজাগ হলো। সে অমানসিক প্রচেষ্টায় ঘাড় বাঁকিয়ে পেছনের দিকে তাকালো। পর মুহূর্তেই ভয়ে তার কলিজা শুকিয়ে এলো। কয়েক হাত দূরেই অন্ধকারের ভেতর একটা মেয়েকে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির অবস্থা বড়ই করুণ। উস্কো খুস্কো চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকায় তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তার অদ্ভুত গোঙানি আর শরীরের কম্পন দেখে তাকে পাগল বলেই মনে হচ্ছে। হলদেটে আলোয় সেই দৃশ্য দেখে ফুলের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এই জনমানবহীন অন্ধকারে কে এই মেয়েটি, আর কেনই বা তাকে এভাবে আটকে রাখা হয়েছে? মেয়েটির করুণ দশা দেখে ফুল আতঙ্কে শিউরে উঠল। অসুস্থ শরীর নিয়ে টলতে টলতে সে দেয়াল হাতড়ে ঘরের দরজা খুলতে লাগলো। একসময় দরজার নাগাল পেলেও দেখল তা বাইরে থেকে শক্তভাবে তালাবদ্ধ।
ফুল দরজার করাঘাত করে প্রাণপণে চিৎকার করলো, কিন্তু সেই নিস্তব্ধ প্রকোষ্ঠ থেকে তার কণ্ঠস্বর বাইরে পৌঁছালো না। কেউ এলো না তাকে সাহায্য করতে। হতাশ হয়ে সে দরজার সাথে হেলান দিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। ভয়ে তার জ্বরের ঘোরে তার শরীর কাঁপছে। তন্মধ্যেই সেই বন্দি মেয়েটা ভাঙা গলায় অস্পষ্ট স্বরে বিলাপ করে উঠল। পানি, একটু পানি দাও। ফুলের বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু করে কাঁপছিল। সে ভয়ে আড়ষ্ট হয়ে দরজার কোণে কুঁকড়ে রইল। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা খানেক। তপ্ত জ্বরের ঘোরে ফুলের চোখ লেগে এসেছিল, কিন্তু আবার সেই তৃষ্ণার্ত আর্তনাদ ভেসে এলো। পানি, পানি দাও না একটু। ফুলের ঘুম ছুটে গেল। এবার ভয়ের চেয়ে মায়া আর মানবিকতা প্রবল হয়ে উঠল তার মনে। সে অস্পষ্ট হলদে আলোয় চারিদিকে তাকিয়ে ঘরের এক কোণে একটা মাটির কলস দেখতে পেল। টলটলে পায়ে এগিয়ে গিয়ে কাপা হাতে কলসটা কাত করতেই দেখল তলানিতে সামান্য পানি অবশিষ্ট আছে। সেইটুকু পানি পাত্রে ঢেলে সে অতি সাবধানে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছিল গভীর জড়তা আর শঙ্কা। মেয়েটি তখনও মাথা নিচু করে গোঙাচ্ছিল। ফুল অতি সন্তর্পণে হাত বাড়িয়ে মেয়েটির মুখের ওপর লেপ্টে থাকা সেই জট পাকানো চুলগুলো সরালো পানি খাওয়ানোর জন্য, কিন্তু চুলগুলো সরাতেই হলদেটে আলোয় যে মুখটি ভেসে উঠল তা দেখে ফুলের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। বিস্ময়ে আর আতঙ্কে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। তার হাতের পাত্রটি কাঁপতে কাঁপতেই মেঝেতে পড়ে গেল। ম্যাম, আপনি এখানে? ফুলের চিৎকারে উর্বি ধীরে ধীরে মুখ তুলে চাইল, কিন্তু তার ঝাপসা দৃষ্টিতে ফুলকে চিনে ওঠার মতো শক্তি ছিল না। উর্বির এমন বিধ্বস্ত আর করুণ দশা দেখে ফুলের অস্থিমজ্জা শিরশিরিয়ে উঠল। ফুল তাকে কি করে ভুলে যাবে? এই মেয়েটি যে একদিন তাকে সাহায্য করেছিল, জঙ্গল থেকে উদ্ধার করে আবেশের হাতে তুলে দিয়েছিল। এক দেখায় কাউকে মনে না রাখাটা স্বাভাবিক হলেও এই কারণেই ফুলের মনে তা আছে তাকে। পানি, একটু পানি। তৃষ্ণায় উর্বির কণ্ঠস্বর চিরে যাচ্ছে। ফুল হতবিম্বল হয়ে মেঝেতে পড়ে থাকা খালি পাত্রটির দিকে তাকালো। উর্বির জীর্ণ মুখটা দেখে ফুল হিতাহিত জ্ঞান হারিয়ে আবার কলসের কাছে ছুটে গেল। কলসটা উপর করে অবশিষ্ট কয়েক ফোঁটা পানি পাত্রে জমিয়ে সে উর্বির সামনে ফিরে এলো। উর্বি পানিটুকু পান করে যেন প্রাণ ফিরে পেল। ফুল তার চুলগুলো সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পেছনে ঠেলে দিতেই উর্বির ঘাড়, গলায় ও গালে থাকা নখের আঁচড় তার কামড়ে বিদঘুটে দাগ ফুলের চোখ ঝলসে দিল। কে তুমি? উর্বি প্রায় ফিসফিসিয়ে শুধালো। ফুলের কণ্ঠ রোধ হয়ে এলো, তবুও কষ্ট করে উচ্চারণ করলো, আমি ফুল, সেদিন জঙ্গল থেকে যাকে বাঁচিয়েছিলেন, মনে নেই? উর্বি মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে করতে পারলো না। ফুল জিভ দিয়ে শুষ্ক ওষ্ঠদয় ভিজিয়ে প্রশ্ন করলো। আপনাকে এখানে কে এনেছে ম্যাম? নিমিষেই উর্বির অভিব্যক্তি পাল্টে গেল। রক্ত চোখে তাকালো ফুলের দিকে। পর মুহূর্তেই বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ল সে। ওরা আমাকে এখানে আটকে রেখেছে, অনেক খারাপ করেছে আমার সাথে, ওরা মেরে ফেলবে আমাকে। উর্বি আরও অনেক কিছু বলে বিলাপ করতে লাগলো, যার মাথা মুন্ডু কিছুই ফুলের বোধগম্য হলো না। সে উপায়ন্তর না পেয়ে উর্বির গালে হাত রাখলো, নমনীয় কণ্ঠে বলল, কেউ আপনার সাথে খারাপ করতে পারবে না, আপনি শান্ত হন, আমার সবটা খুলে বলুন। কিন্তু উর্বি আরও বেশি উত্তেজিত হয়ে পড়ল। অতীতের কোনো পৈশাচিক স্মৃতি হয়তো তার মানসপটে ভেসে উঠেছিল। সে পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগলো। তুমি আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে চাই না, আমার দম বন্ধ হয়ে যায়, ওরা খুব কষ্ট দেয়। ফুলের ভীষণ মায়া লাগলো উর্বির জন্য। সে উর্বিকে এক নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরল। আমি এসেছি, আপনাকে রেখে কোথাও যাব না আমি। সেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন, আজ আমি আপনাকে সাহায্য করব। ফুল উর্বির হাত পা খুলে দিতে চাইল, কিন্তু বেড়ি তালাবদ্ধ থাকায় সে খুলতে পারল না। নিরুপায় হয়ে আবারও সেই দরজার কাছে চলে গেল। যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোনোর পথ খুঁজে বের করতেই হবে। সে নিজের সর্বশক্তি দিয়ে দরজায় আঘাত করতে লাগলো। তখনই হঠাৎ দরজাটা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলা দুজনকে দেখে কয়েক পা পিছিয়ে গেল ফুল, কিন্তু পালাতে পারল না। তার আগেই একজন তার হাত ধরে ফেলল, তারপর টেনে টুনে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছেড়ে দিন। ফুল চারিদিকে তাকিয়ে জায়গাটা স্মরণ করে রাখলো। তারা দুজন ফুলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। সেই স্যাঁতস্যাঁতে ভুতুড়ে পরিবেশ পেরিয়ে ফুল হঠাৎ তীব্র আলোর দেখা পেল।
তাকে এক বিশাল রাজকীয় লিভিং রুমে এনে ছেড়ে দেওয়া হলো। আচমকা ছেড়ে দেওয়ায় ফুল হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। চোখ তুলে দেখলো কতগুলো যুবক সোফায় বসে হাসি ঠাট্টা করছে। এক ভয়াবহ পরিস্থিতির মাঝখানে নিজেকে আবিষ্কার করে ফুলের হৃৎপিণ্ড যেন থমকে গেল। সেই বিশালদেহী লোকটা যাকে ফুল রাতের অন্ধকারে দেখেছিল, সে এবার গম্ভীর গলায় বলে উঠল, মেয়েটা আসলে মাথা নষ্ট করে সুন্দরী, বউ হওয়ার জন্য একদম পারফেক্ট। উপস্থিত সবার লোলুপ দৃষ্টি গিয়ে পড়ল মেঝেতে লুটিয়ে থাকা ফুলের ওপর। ঘৃণায় ফুল মাথা নিচু করে নিল। ঠিক তখনই রিহান ধীর পায়ে ফুলের দিকে অগ্রসর হলো। তার সামনে ঝুঁকে পড়ে হাতে থাকা কাচের বোতলের অগ্রভাগ দিয়ে ফুলের চিবুকটা উঁচিয়ে ধরল সে। তারপর মৃদুস্বরে গুনগুন করে গেয়ে উঠল, কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, তুমি ছিলে আমারই সেই কল্পনায়, ছবি ভেসে উঠল চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি যে তোমায়। রিহানের চেহারা স্পষ্ট হতেই ফুল রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। তাকে স্তম্ভিত হতে দেখে রিহান একগাল হেসে বলল, আমার রাজ্যে তোমাকে স্বাগতম। ফুলের শরীর আতঙ্কে শিউরে উঠল। সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, রিদম স্যার, আপনি? রিহান মাথা নেড়ে তাচ্ছিল্যের স্বরে বলল, নো, ইউ আর রং। আই অ্যাম ফিদাম নয়, আই অ্যাম রিদাম। ইউ ক্যান কল মি রিহান, আর হোয়ার ইউ ফর ইউ ওয়েন্ট। ফুলের শরীর কাঁপতে শুরু করলো। সে তেজি গলায় বলল, আমার নাম ফুল। ফুল মিন্স ফ্লাওয়ার। উল্টে পাল্টে নামে ডাকবেন না একদম। রিহান ভাবুক গলায় বলল, নামের ব্যাখ্যা জানতে চেয়েছি আমি, চাইনি তো। আমাকে যেখান থেকে তুলে এনেছেন সেখানেই রেখে আসুন। আমি তোমাকে রেখে আসার জন্য তুলে আনিনি, আমি তোমাকে বিয়ে করব, তুমি হবে আমার রাজ্যের রানী। ফুল দাঁত কিরমিরিয়ে বলল, আপনি আসলেই রিদম স্যার নন, এ ব্যাপারে নিশ্চিত হলাম আমি। যদি হতেন তাহলে জানতেন যে আমি বিবাহিত। আমি বিয়ে টিয়ে করতে পারবো না আপনাকে। রিহান আসন করে বসে পড়ল ফ্লোরে। তারপর অত্যন্ত আইসি ভঙ্গিতে গালে হাত রেখে বলল, দেখো, আমার নির্দিষ্ট কোনো ধর্ম নেই। আমার বাবা ছিলেন বৌদ্ধ আর মা হিন্দু। তোমার বিয়েটা হয়েছে মুসলিম রীতিতে, তাই আমার মা বাবার ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখলে তোমার ওই বিয়েতে কোনো অস্তিত্বই নেই। তাই ঠিক করেছি, আজ এই মুহূর্তে আমি তোমাকে হিন্দু শাস্ত্র মতে বিয়ে করব। ফুল আর নিজেকে ধরে রাখতে পারল না। যন্ত্রণায় ফেটে পড়ে চিৎকার করে উঠল। কেন কেন বিয়ে করতে চাইছেন আপনি আমায়? রিহান কিছুটা সামান্য এগিয়ে গিয়ে ফুলের দিকে ঝুঁকল। গাঢ় স্বরে বলল, কারণ তোমাকে আমি না দেখেই আমি তোমার প্রেমেই পড়ে গিয়েছিলাম। আর আজকে সামনে থেকে দেখার পর তো আমি সরাসরি তোমাকে বউ বানিয়ে ফেলার ইচ্ছাটা মাথায় চড়ে বসেছে। তীব্র জ্বরে ফুলের চোখ মুখ ফুলে আছে। কাদামাখা নোংরা পোশাকে তাকে এই মুহূর্তে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছে। নিজের এই জীর্ণ দশা দেখে ফুলের মনে হলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এই অবস্থায় তাকে দেখে বিয়ের প্রস্তাব দিতে পারে। তার সাথে আসলে কি ঘটছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। অসহায়ত্ব চেপে ফুলের আকুতি করল ফুল। ছেড়ে দিন আমায়, আমি আর নিতে পারছি না এইসব। আপনার সাথে আমার আবার কোন জন্মের শত্রুতা আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। রিহান উদাসীন চোখে ফুলের আপাদমস্তক মেপে নিল। তারপর বাঁকা হেসে বলল, এরপর রিহান তিনজন মেয়েটকে ডেকে কর্কশ কণ্ঠে আদেশ দিল, ওকে, যত দ্রুত সম্ভব বিয়ে করার জন্য তৈরি হয়ে নাও। মেয়েডরা ফুলের বাহু ধরতে এগোতেই সে তেজস্বী ও কণ্ঠে গর্জে উঠল, খবরদার, একদম কাছে আসবেন না কেউ। আমি কথা শেষ না করেই ফুল উল্টো ঘুরে পালানোর জন্য এক দৌড় লাগালো। কিন্তু পাহারারত সেই যমদূত সম নারী দুজনের হাতে সে মুহূর্তেই আটকা পড়ল। তারা ফুলকে এক প্রকার টেনে হিঁচড়ে পাজাখোলা করে ওপর তলার দিকে নিয়ে গেল। রিহান ততক্ষণ পর্যন্ত সেদিকেই তাকিয়ে রইল যতক্ষণ না ফুলের ছায়াটুকু অন্ধকারে আড়ালেই মিলিয়ে গেল। পাশ থেকে একজন উৎসুক হয়ে প্রশ্ন করল, তুই আসলে মেয়েটার সাথে ঠিক কী করতে চাচ্ছিস রেয়ান? রিহান বোতলটা ছিপি খুলতে খুলতে নির্লিপ্ত গলায় বলল, কেন জানি না ওকে আমার ভালো লেগেছে।
হয়তো প্রিয় খেলনা বলেই এত বেশি টানছে আমাকে। ওকে ওকে বিয়ে করার আগে ফুলসজ্জা সেরে নিই, তারপর ভাববো আর কি কি করা যায়। সে আবারও সোফার দিকে এগোতে এগোতে ট্রাসারের দিকে ইশারা করলো। যাও তো, দেখে আসো রিয়াদকে এখন কি করছে। ওকে আমার বিয়ের খবরটা দিয়ে আয়। শত হলেও ও আমার বড় ভাই, হোক না 2 মিনিটের আগের বড় ভাই। খবর দেওয়ার বদলে ওর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসিস। ট্রাসার মাথা নেড়ে হাঁটা ধরল। ট্রাসার দোতলায় এসে একটা বদ্ধ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রিদম তখন হাঁটুতে মুখ গুছিয়ে নিথর হয়ে বসেছিল। তাকে এই ঘরে বন্দি করে রাখা হয়েছে অনেক দিন। মেপে মেপে খাবার দেওয়া হয় ঠিকই, কিন্তু তার বিনিময়ে রিহান নিজের মনোরঞ্জন করিয়ে নেয়। ট্রাসার খাবারের প্লেটটা পাশে রেখে অবহেলার সুরে বলল, তোর ভাই বিয়ে করতে চলছে রিত। বড় ভাই হিসেবে সে তোর কাছে আশীর্বাদ চেয়েছে। কটোরাগত চোখের রাজ্যের ক্লান্তি, তবুও কণ্ঠস্বরে বিস্ময় দানা বাঁধল। ভ্রু কুচকে সে শুধালো, কে বিয়ে করবে ও? ট্রাসার বাঁকা হেসে উত্তর দিল, কাকে আবার? তোর সেই সুন্দরী বউকে তুলে এনেছি আমরা, তাকেই আজ এমন বিয়ে করবে? বিস্ময়ে হৃদমের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে অবিশ্বাসের সুরে প্রায় চিৎকার করে উঠল, কি বললি? তোরা ওকে খুঁজে পেলি কিভাবে? তাকে উদ্ধার করতে ওরা এখানে এসেছিল, এসে নিজেরাই আমাদের হাতে ধরা পড়েছে। ট্রাসার খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, চল বাদ দে, আজ খাবারের জন্য তোকে গালবন্ধ করে এমন ম্যানেজ করতে হবে না। আজকের টাস্ক অনেক সিম্পল। শিব ভাইকে মনে মনে আশীর্বাদ করে পেট পুড়ে খেয়ে নে। ক্ষুধায় হৃদমের নাড়িভুড়ি জ্বলে যাচ্ছিল। শরীর প্রচণ্ড দুর্বল, কিন্তু ফুলকে তুলে আনা খবরটা তার মস্তিষ্কে বজ্রপাতের মতো আঘাত করলো। কি হলো, খাবারটা চাই না? ত্রাসার তাগাদা দিল। হৃদম মাথা নেড়ে প্রত্যাখ্যান করলো। ধীর স্বরে বলল, তোরা ঠিক করছিস না। তে তোদের ছাড়বে না, এখনো সময় আছে। নিজেদের ভালো চাইলে ওকে দেহুর কাছে ফিরিয়ে দেয়। ত্রাসার বিরক্ত হয়ে বলল, তুই আদৌ ভালো মন্দের পার্থক্য বুঝিস? তোর জায়গায় আমি থাকলে নিজের আপন ভাইয়ের সাথে বেইমানি করে তোর মতো শয়তানের সাথে হাত মিলাতাম না। হৃদম তাচ্ছিল্যের সাথে হাসলো। অথচ দেখ, আমার নিজের ভাই আমাকে কুকুরের মতো ট্রিট করছে, বেঁধে রেখেছে আমাকে। ওর গুণাগুণ না গাইলে খেতে পর্যন্ত দেয় না। আগে ওর জন্য একটু খারাপ লাগলেও এখন মনে হচ্ছে তেকে সমর্থন করাটাই আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। তোর এই দুর্দশার জন্য সেই তোর সিদ্ধান্তটা দায়ী। তারপরও আন তোকে এভাবে ট্রিট করতো না যদি তুই তার লোকেশনটা আমাদের বলে দিতিস। ত্রাসার এবার একটু ঝুঁকে এলো। এখনো সময় আছে রিত, আমাদের বলে দে তবু তোকে কোথায় লুকিয়ে রেখেছে, আমরা তোকে সঠিকভাবে ট্রিট করব। হৃদম এবার রাগে ফেটে পড়ল। কতবার বলবো আমি তার বিষয়ে কিছু জানি না? সে বেঁচে আছে না মরে গেছে তারও ঠিক নেই, তবু কেন বারবার একই কথা জিজ্ঞেস করছিস? ত্রাসার ব্যঙ্গ করে বলল, আহারে রিত, এই তোদের বন্ধুত্ব, তো তোকে তার ব্যাপারে কিছুই জানায়নি? একই কথা বারবার বলে আমাকে রাগাস না। তে কখনো বলিনি আমরা ওর বন্ধু। ও বন্ধু ভাইয়ের মতো সম্পর্কগুলোকে সহ্য করতে পারে না। তাহলে তোদের মাঝে সম্পর্কটা ঠিক কিসের? কিসের জোরে ও তোরে এভাবে ডমিনেট করে? ত্রাসার অবাক হয়ে জানতে চাইল। হৃদম রক্ত চোখে তাকালো। ও আমাদের ডমিনেট করে কারণ আমরা ওকে নিজেদের বন্ধু মানি। ও আমাদের কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু। ও আমাদের কাছে মেরুদণ্ড। আমাদের হাঁটতে শিখিয়েছে, প্রতিকূলতে বাঁচতে শিখিয়েছে। যার উপর ভর করে হাঁটতে শিখেছি তার প্রতি কৃতজ্ঞতা দেখাবো না? দুঃখিত ক্রাশার, হানের মতো অকৃতজ্ঞ হতে আমি পারলাম না। ত্রাসার মুখ বাঁকিয়ে বলল, এত বড় কিছু করে ফেলিনি ও তোদের জন্য, তবুও ওকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু না, ওর সেই ফাঁকা সম্মানে পেট ভরেনি। রাজত্ব করতে চেয়েছিল, টয়ুনু স্যারকে হাতের মুঠোয় নিয়ে সব নিজের নামেও করে নিয়েছে। হ্যাঁ, সব ঝামেলা নিজের নামে করে নিয়ে তোদেরকে একটা নিরাপদ জীবন দিতে চেয়েছিল। কিন্তু তোদের তো দামি কাঠে শুলে ঘুম আসে না। নোংরা নর্দমা তোদের বেশি পছন্দ।
ত্রাসার খানিকক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, জিদ দেখালে সারাদিন না খেয়ে থাকতে হবে, তার চেয়ে জিদ ছেড়ে ভাইকে আশীর্বাদ করে দে। চাই না তোদের খাবার। রিদম আবার মাথা নিচু করে ত্রাসারের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, নির্বুধ কথাকার, ঠিক আছে, খেতে না চাইলে মর না খেয়ে আসি তবে, সি ইউ সুন। ত্রাসার গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেলের পড়ন্ত রোদ তখনও অরণ্যের ঘন ছায়ায় মিলিয়ে যাচ্ছে, কিন্তু রিহানের এই দুর্ভেদ্য প্রাসাদে তখন এক উন্মাদনার উৎসব চলছে। পুরো লিভিং রুমকে সাজানো হয়েছে রক্তবর্ণের গাদা আর রজনীগন্ধার মালায়। মাঝখানে তৈরি করা হয়েছে এক বিশাল হোমাগ্নিকুণ্ড, যেখান থেকে চন্দন আর ঘিয়ের মিশ্রিত ঘ্রাণে চারপাশ ভারী হয়ে উঠছে। এক কোণে বসে ধীরলয়ে মন্ত্র উচ্চারণ করছেন একজন ভাড়াটে পুরোহিত। ফুলে সাজগোজের হয়েছে রাজকীয়, কিন্তু তার চেহারায় ফুটে আছে এক জীবন্ত লাশের প্রতিচ্ছবি। তাকে জোর করে পরানো হয়েছে টকটকে লাল রঙের বেনারসি শাড়ি, কপালে আঁকা হয়েছে চন্দনের কলকা, আর দুহাতে পরানো হয়েছে লাল সাদা রঙের মোটা চুড়ি। জ্বরের ঘুরে তার চোখের পাতা ভারী হয়ে আসছে, ঠোঁট দুটো ফ্যাকাশে দেখাচ্ছে। সাজানোর সময় একাধিকবার পালিয়ে যাওয়ার চেষ্টায় ছোটাছুটি করেছে ফুল। গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হয়নি। ফুল সুইসাইডাল সেটা তাদের অজানা ছিল না, তাই শেষ পর্যন্ত তারা ফুলের হাত পা বেঁধে তাকে সাজিয়েছে। এখন পর্যন্ত সে হাতের বাঁধন খোলা হয়নি। রিহান নিজের স্বভাবজাত দম্ভ নিয়ে কালো শার্ট আর প্যান্ট পরে সোফায় বসে মদ্যপান করছিল। ফুলের আগমনে সে গ্লাসটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। রিহান সামনে এসে দাঁড়ানো মাত্রই ফুল শিউরে উঠল। কি সুন্দর লাগছে তোমায়। রিহান এগিয়ে এসে ফুলের তপ্ত গালে হাত রাখতে চাইল। ফুল এক ঝটকায় মুখ সরিয়ে বেদনা কাতর আরতি করে উঠল। এই পাগলামো বন্ধ করুন, আমি আপনার পায়ে পড়ছি, আমায় যেতে দিন। এসবের কোনো মানে হয় না। আমি মুসলিম ঘরের মেয়ে, ধর্মে সইবে না, আল্লাহর লানত পড়বে। তার উপর আমি অলরেডি অন্য কারো স্ত্রী। রিহানের চোখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। কি সুন্দর করে কথা বলো। আমি বারবার তোমার প্রেমেই পড়ে যাচ্ছি। জেনে রাখো, তোমাকে বউ করে পাওয়ার জন্য আমি এর চেয়েও বেশি পাপ করতে রাজি আছি। রিহান ঘাড় বাঁকিয়ে পুরোহিতের দিকে তাকিয়ে ইশারা করলো। পুরোহিত উচ্চস্বরে 7 পাকের মন্ত্র পড়া শুরু করতেই রিহান ফুলের দিকে এক পা এগিয়ে এলো। ফুল চিৎকার করে পিছু হটতে চাইলো। আমি মরে যাব তবু এই বিয়ে করবো না, কখনো না। ফুল দৌড়ে পালিয়ে যেতে চাইলো, যা দেখে রিহান এবার নিজের আসল রূপ ধারণ করলো। সে কোনো কথা না বলে আচমকা ঝুঁকে ফুলকে পাজাকোলা করে তুলে নিল। বাস্টার্ড ছাড় আমায়, আমি মেরে ফেলবো তোকে, শেষ করে ফেলবো। সাহস থাকলে আমার হাত খুলে দে। ফুল নিজের বাঁধা হাত দিয়েই রিহানকে কিল ঘুষি মারতে লাগলো। রিহান খেই হারিয়ে ফুলকে ঝট করে নিচে নামিয়ে তার গালে সপাটি চড় মেরে দিল। ফুলের দুর্বল শরীরটা নিমিষেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল। তার আগেই রিহান দাঁত চেপে তাকে পুনরায় কোলে তুলে ফেলল। ফুলের সবটুকু প্রতিরোধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আগুনের চারপাশ বরাবর হাঁটা ধরল। জ্বরের প্রচণ্ড উত্তাপ আর থাপ্পড়ের তীব্রতায় ফুল তখন প্রায় সংজ্ঞাহীন। রিহান পৈশাসিক জিদে ফুলকে নিয়ে তৃতীয় পাকের দিকে অগ্রসর হতেই প্রাসাদের প্রধান ফটকটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল উদ্যান আর তার সোলার গ্যাং। লিভিং রুমের সেই সাজানো গোছানো পরিবেশ এক মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। রিহান স্তম্ভিত হয়ে গেল। তার কপালে পড়ল গাঢ় চিন্তার ভাঁজ। এত দ্রুত উদ্যান তাদের গোপন আস্তানার খোঁজ পেল কিভাবে? সে বুঝতে পারল হাতের সময় খুব কম। 7 পাকে পূর্ণ করার চেয়েও এখন ফুলকে নিজের করে নেওয়ার তাড়না তাকে পেয়ে বসলো। সে পাক ঘোড়ার মাঝপথে থামিয়ে ফুলকে নিচে নামিয়ে এক হাতে তার চিবুক চেপে ধরল, অন্য হাতে দ্রুত সিঁদুরের কৌটাটা তুলে নিল। আজ তোমায় আমার হতেই হবে।